নমস্কার শ্রোতা বন্ধুরা, এসো গল্প শোনাই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আপনারা শুনবেন হিমাদ্রি কিশোর দাশগুপ্ত রচিত অলৌকিক উপন্যাস জলঙ্গির অন্ধকারের ১২তম পর্ব। আজকের পর্ব শুরু করবার আগে আপনাদের মনে করিয়ে দিই যে আগের পর্বে আমরা কি শুনেছিলাম। আগের পর্বে আমরা শুনলাম ২৫শে ডিসেম্বর সকালে চূর্ণী উদ্ভ্রান্তের মতো ছুটে আসে মল্লারের কাছে। মল্লারকে সে খবরের কাগজের একটা খবর দেখায় এবং বলে সোহম মারা গেছে। তারপর তারা ছুটে যায় সোহমের ফ্ল্যাটে। সেখানে সোহমকে না পেয়ে এবং তার বাড়িওয়ালা উমাপতিবাবুর কাছে একথা জানতে পেরে যে সোহম তাকে বলে গেছে সে অফিসের কাজে বাইরে যাচ্ছে, এ কথা জানার পর চূর্ণী জেদ ধরে বসে নবজীবন অনাথ আশ্রমে যাবার জন্য। তার ধারণা সোহম সেখানেই গেছে। চলুন এরপর কি হয় সেটা শুনে নিই। শুরু করছি জলঙ্গির অন্ধকারের ১২তম পর্ব। চূর্ণী বলল, আমার যা ভাবার তা ভাবা হয়ে গিয়েছে। তুই হয় আমাকে ওখানে নিয়ে চল, নইলে গাড়ি থেকে নামিয়ে দে। আমি স্পষ্ট বুঝতে পারছি সোহম বিপদের মধ্যে রয়েছে। ওর কাছে যেতে হবে, কথা বলতে হবে। ওর যদি কোনো ক্ষতি হয়ে যায় তবে আমিও বাঁচব না। আমাকে তুই বরং এখনই গাড়ি থেকে নামিয়ে দে। ঠিক এই সময় একটা সিগন্যালে এসে দাঁড়িয়ে পড়তে হলো মল্লারকে। আর চূর্ণীও এরপর আর মল্লারের জবাবের প্রতীক্ষা না করে হাত বাড়ালো দরজা খুলে গাড়ি থেকে নেমে পড়ার জন্য। চূর্ণীকে আর কোনোভাবে তার ইচ্ছা থেকে সরানো যাবে না বুঝতে পেরে মল্লার বলল, কি করছিস কি? ঠিক আছে চল যাব, কিন্তু 1 ঘন্টা সময় অন্তত দিবি। জামা কাপড় তো নিতে হবে। তুইও কি এক কাপড়ে থাকতে পারবি? এমন যদি হয় যে আমাদের কালকেও আশ্রম থেকে ফেরা হলো না তখন? মল্লারের কথায় চূর্ণী এবার একটু আশ্বস্ত হলো। সে বলল, ঠিক আছে কাপড় জামা নিয়ে নি, কিন্তু দেরি করা যাবে না। যত দ্রুত সম্ভব রওনা দিতে হবে জলঙ্গির দিকে। গাড়ি চালাতে চালাতেই মল্লার ফোন করলো তার ব্যাংকের ঊর্ধ্বতন ম্যানেজারকে। বাধ্য হয়েই মল্লার মিথ্যা বলল তাকে। সে বলল তার এক বিশেষ পরিচিত মরণাপন্ন, তাকে দেখার কেউ নেই। বাধ্য হয়ে মল্লারকে দেখার জন্য তাকে কলকাতার বাইরে যেতে হচ্ছে। 2-3 দিন সে অফিসে নাও যেতে পারে। চূর্ণীকে নিয়ে মল্লার প্রথমে নিজের বাড়িতে গেল। চূর্ণী গাড়ি থেকে নামল না। মল্লার দ্রুত একটা ব্যাগে নিজের প্রয়োজনীয় জিনিসপত্র ভরে নিয়ে গাড়িতে ফিরে এলো। তারপর চূর্ণীর বাড়ি। চূর্ণী গাড়ি থেকে নেমে ছুটতে ছুটতে তার ফ্ল্যাটে ঢুকলো। আর খুব বেশি হলে 3 মিনিটের মধ্যেই তার ব্যাগ নিয়ে ছুটতে ছুটতে এসে উঠল গাড়িতে। সোহমের খোঁজে তারা রওনা দিল জলঙ্গির পাড়ে তমসাময়ের নবজীবন আশ্রমের উদ্দেশ্যে। কলকাতা ছেড়ে বেরিয়ে পড়ল মল্লার আর চূর্ণী। এয়ারপোর্ট গেট হয়ে প্রথমে যশোর রোড, তারপর 34 নম্বর জাতীয় সড়ক ধরে সোজা কৃষ্ণনগরের দিকে। ঘড়ির কাঁটাও এগিয়ে চলল তাদের সঙ্গে। আগেরবার যখন তারা এ পথ ধরে তমসাময়ের অনাথাশ্রমের উদ্দেশ্যে রওনা হয়েছিল তখন তারা যাত্রাপথে কত হাসি ঠাট্টা আনন্দে মেতেছিল, কিন্তু আজ গাড়ির ভিতর এক অদ্ভুত নৈঃশব্দ বিরাজ করছে। চূর্ণীর মুখমণ্ডলে জেগে আছে স্পষ্ট উৎকণ্ঠার ছাপ। কোনো কথা বলছে না সে। মল্লারের মনেও যে উৎকণ্ঠা বা উত্তেজনা কাজ করছে না এমন নয়, কিন্তু পরিস্থিতি স্বাভাবিক করার জন্য, চূর্ণীর উৎকণ্ঠা কিছুটা প্রশমিত করার জন্য মল্লার বারকতক চেষ্টা করল অন্য প্রসঙ্গে চূর্ণীর সঙ্গে কথা বলার, কিন্তু সে সব কথায় কোনো আগ্রহ প্রকাশ করল না চূর্ণী। অগত্যা নিশ্চুপভাবে গাড়ি চালাতে লাগলো মল্লার।
25শে ডিসেম্বর নানা ধরনের গাড়ি করে উল্লাসধ্বনি করতে করতে মাইক বাজিয়ে যাওয়া আসা করছে পিকনিক পার্টি। কিন্তু আনন্দের সামান্য রেশ নেই মল্লারের গাড়ির ভিতর। বেলা 1টা নাগাদ রানাঘাটে পৌঁছল মল্লারদের গাড়ি। বেশ খিদে পেয়েছে মল্লারের। রাস্তার গায়েই একটা ধাবা আর কয়েকটা দোকান দেখে মল্লার বলল, চল দুপুরের খাবার খেয়ে নি। চূর্ণী জবাব দিল, না আমার খিদে নেই, তুই বরং কিছু শুকনো খাবার কিনে নে। মল্লার বুঝতে পারল চূর্ণী কোনো মতেই এক মুহূর্ত সময় নষ্ট করতে চাইছে না। কাজেই মল্লার সেই মতো কাজ করল। গাড়ি থামিয়ে কেক, বিস্কুট আর জলের বোতল কিনে এনে আবার গাড়িতে উঠে গাড়ি চালাতে চালাতে খেতে শুরু করলো। চূর্ণী একটা কেকে একবার কামড় দিয়ে সেটা হাতে নিয়ে বসে রইল। উৎকণ্ঠায় সত্যিই খিদে তৃষ্ণা হারিয়ে গেছে তার। বিকেলের কিছুটা আগেই প্রথমে কৃষ্ণনগর পৌঁছে গেল তারা। রাস্তার পাশে এখানে বেশ কয়েকটা খ্রিস্টান জনবসতি আর চার্চ আছে। বড়দিন উপলক্ষে সেগুলো সাজানো হয়েছে। আশপাশে উৎসবমুখর মানুষের ভিড়, অনেকটা যেন দুর্গাপুজোর মতো ব্যাপার। সেসব জনসমাগম কোলাহল অতিক্রম করে নির্দিষ্ট পথ ধরল মল্লার। এরপর ধীরে ধীরে মুছে যেতে লাগলো জনবসতির চিহ্ন। রাস্তার পাশে চোখে পড়তে লাগলো দিগন্ত বিস্তৃত পতিত জমি, খাল বিল, কোথাও বা বড় বড় গাছ। ক্রমশ এগিয়ে আসতে লাগলো জলঙ্গি। গাড়ির উইন্ডস্ক্রিন দিয়ে বিকালের রোদ এসে পড়েছে চূর্ণীর মুখে। মল্লার খেয়াল করল নিশ্চুপ চূর্ণীর ঠোঁট দুটো তীর তীর করে কাঁপছে। মল্লার বুঝতে পারল যে তমসাময়ের আশ্রম যত এগিয়ে আসছে ভিতরে ভিতরে খুব উত্তেজিত হয়ে পড়ছে চূর্ণী। মল্লার বলল, আশ্রমে যদি আমরা সত্যি সোহমের দেখা পাই তবে প্রথমেই তুই খুব একটা রিয়্যাক্ট করিস না। ঠান্ডা মাথায় জানতে হবে ওর ওই অদ্ভুত আচরণের কারণ কি। তারপর সেই মতো ওকে বুঝিয়ে সমস্যার সমাধান করতে হবে। অযথা চিৎকার চেঁচামেচি করলে পরিস্থিতি বিগড়ে যেতে পারে। মল্লারের কথা শুনে চূর্ণী সংক্ষিপ্ত জবাব দিল, আচ্ছা। শীতের বিকালের রোদ আরও নরম হতে শুরু করলো। তারপর এক সময় মল্লারের চোখে পড়ল সেই গাছটা, যার মাথার ওপরের ডাল থেকে বিশাল বাদুড় ঠিক আগের মতোই ঝুলছে। গাছপালার আড়াল দিয়ে চোখে পড়তে লাগলো নদী। ক্রমশ এগিয়ে আসতে লাগলো জলঙ্গি। তারপর দেখা দিল বাঁশের বেড়ার প্রাচীর দিয়ে ঘেরা আশ্রমটা। মল্লার আর চূর্ণী পৌঁছে গেল গন্তব্যে। বাঁশের ঝাপের গেটটা ভিতর থেকে বন্ধ। মল্লার গাড়িটা তার সামনে দাঁড় করাতেই চূর্ণী উত্তেজনার বশে গাড়ি থেকে গেটের মুখেই নেমে পড়তে যাচ্ছিল। তা দেখে মল্লার তাকে সতর্ক করে বলল, মাথা ঠান্ডা রাখ, উত্তেজিত হবি না, এ কথাটা তোকে আবারও বলছি। মল্লার গাড়ির হর্ন বাজাতে শুরু করলো। আজ যেন আগের দিনের তুলনায় বেশ খানিকটা বেশি সময় লাগলো আশ্রমের প্রবেশপথ খোলার জন্য। তারপর আগের দিনের মতোই বেড়ার গেটটা একটু ফাঁক করে ভিতর থেকে উকি দিল বুনো। তাকে দেখেই গাড়ির জানলার বাইরে মাথা বার করে চূর্ণী তাকে জিজ্ঞেস করল, সোহম এখানে এসেছে? বুনো মাথা ঝাঁকিয়ে বুঝিয়ে দিল সে এসেছে। চূর্ণী সঙ্গে সঙ্গে বলল, দরজা খোলো, ভেতরে ঢুকবো। নিঃশব্দে দরজা খুলে দিল বুনো। গাড়ি নিয়ে ভিতরে প্রবেশ করে মল্লাররা সোজা গিয়ে থামল তমসাময়ের ঘরটার সামনে। তারা দুজন গাড়ি থেকে নামতেই ঘরের বাইরে দাওয়াতে বেরিয়ে এলেন তমসাময়। তারা তাকে কিছু বলার আগেই তিনি মৃদু হেসে বললেন, আমি অনুমান করেছিলাম বন্ধুকে খুঁজতে আপনারা এখানে আসবেন, তবে আজই যে আসবেন ভাবিনি। চূর্ণী প্রশ্ন করল, কোথায় সে? তমসাময়
দাওয়া থেকে নিচে নেমে আঙুল তুলে দেখালেন বাচ্চাদের থাকার ঘরটার দিকে। সেখানে সেই আগের দিনের মতোই মাটির দাওয়াতে শেষ বিকালের আলোতে পা ঝুলিয়ে বসে আছে ছেলেগুলো, আর তাদের মাঝে বসে আছে সোহম। তাকে দেখতে পেয়েই চূর্ণী এগোলো সেদিকে, আর তার সঙ্গে মল্লারও। তার ঘরটার কাছাকাছি পৌঁছতেই সোহম দাওয়া ছেড়ে নামল। তারপর ধীরে সুস্থে এগিয়ে এলো মল্লারদের দিকে। তাদের মুখোমুখি এসে দাঁড়ালো সোহম। আপাতদৃষ্টিতে তার দিকে তাকিয়ে কোনো পরিবর্তন লক্ষ্য করল না মল্লার। সোহমের মুখ শান্ত, স্বাভাবিক। চূর্ণী আর সোহমের মধ্যে কয়েক মুহূর্ত দৃষ্টি বিনিময় হলো। সোহম এরপর তার ঠোঁটের কোণে আবছা হাসি ফুটিয়ে বলল, তোরা যে আজই এখানে আসবি তা ভাবিনি। আমার বাড়িতে নিশ্চয়ই আমাকে খুঁজতে গিয়েছিলি? চূর্ণী মল্লারের পরামর্শ মতো নিজেকে যথাসম্ভব সংযত রাখার চেষ্টা করে বলল, হ্যাঁ গিয়েছিলাম। তুই হঠাৎ কাউকে কিছু না বলে এখানে এভাবে চলে এলি কেন? সোহম জবাব দিল, এই আশ্রমের জন্য, এই বাচ্চা ছেলেগুলোর জন্য আমার মন টানছিল, তাই এখানে কদিন থাকবো বলে চলে এলাম। এই বলে হাসল সে। তার হাসি দেখে এবার আর রাগ চাপতে না পেরে চূর্ণী বেশ ঝাঁঝালো গলায় বলে উঠল, এখানে আসার আগে আমাকে একবার জানাবার প্রয়োজন মনে করলি না? হাসতে লজ্জা করছে না তোর? ভেবেছিসটা কি কাল রাতে তুই কোথায় ছিলি? সোহমের মুখটা এবার কেমন যেন গম্ভীর হয়ে গেল। সে জবাব দিল, কাজে বেরিয়েছিলাম। সকালে বাড়ি ফিরে এখানে আসার জন্য রওনা দিয়েছিলাম। চূর্ণী বলল, কোন কাজ? কোথায় কাজ? তোর নতুন অফিসের ঠিকানা আর ফোন নম্বর আমাকে বল। সোহম এবার গম্ভীর স্বরে বলল, সব কিছু বলতেই হবে? চূর্ণী বেশ জোর গলায় বলল, হ্যাঁ বলতে হবে। বাকবিতণ্ডা শুরু হতে যাচ্ছে দেখে মল্লার দুজনকেই হাত তুলে থামিয়ে দিয়ে সোহমকে বলল, তোরা বাচ্চাদের মতো ঝগড়া করিস না। আসলে তুই আমাদের কাউকে কিছু না বলে এমন হুট করে নিরুদ্দেশ হয়ে যাওয়াতে চূর্ণী ভয় পেয়ে গিয়েছিল। ওর রাগ বা আমাদের উদ্বেগের কারণ মাথা ঠান্ডা করে ভাবলেই বুঝতে পারবি। জানিয়ে এলে কোনো সমস্যাই হতো না। তুই কখন এখানে এসে পৌঁছলি বল। মল্লারের কথা শুনে সোহম আর চূর্ণী দুজনেই কিছুটা সংযত হলো। কিছুটা তফাতে দাওয়ায় বসে তাদের দিকে কৌতূহলী দৃষ্টিতে তাকিয়ে আছে নবজীবন, সঞ্জীবন সহ অন্য বাচ্চাগুলো। মল্লারদের কথাবার্তা নিশ্চয়ই তাদের কানেও যাচ্ছে। মল্লারের কথার জবাবে সোহম কিছুটা নরম গলায় বলল, আসলে আমি ভেবেছিলাম কাল গঞ্জে গিয়ে সেখান থেকে ফোন করে খবরটা জানিয়ে দেব। দুপুরবেলায় আমি এখানে এসে পৌঁছেছি। তারপর জীবন বাবার সঙ্গে কথা বলে স্নান খাওয়া সেরে বিকালবেলা বাচ্চাগুলোর সঙ্গে গল্প করছিলাম। পরিস্থিতি বিবেচনা করে চূর্ণীও এবার বেশ খানিকটা স্বাভাবিক স্বরে বলল, তোকে কিছু ব্যাপার জিজ্ঞেস করার আছে। তুই কি কোনো ঝামেলা বা বিপদের মধ্যে জড়িয়ে পড়েছিস সোহম? সত্যি করে বল। সোহম মৃদু চুপ করে থেকে বলল, না, কোনো ঝামেলায় জড়াইনি, সব কিছু ঠিকই আছে। চূর্ণী আর মল্লার দুজনেই বুঝতে পারল সোহম সহজে মুখ খুলবে না। চূর্ণী এরপর কিছুটা নরম গলায় বলল, তোর থেকে কিছু ব্যাপারে আমার জানার আছে। সোহম বলল, হয়তো আমারও তোকে কিছু বলার আছে। চূর্ণী বলল, তবে চল কোথাও গিয়ে বসে কথা বলি। হবু স্বামী স্ত্রী নিজেদের মধ্যে কথা বললে হয়তো সমস্যা দূর হতে পারে। চূর্ণীকে হয়তো বা আসল ব্যাপারটা জানাতে পারে এবং মল্লারের মনে হলো তাদের দুজনকে কথা বলার জন্য আলাদা ছেড়ে দেওয়া উচিত। সোহম আর চূর্ণী আর কয়েক মাসের মধ্যে দাম্পত্য সম্পর্কে বাঁধা পড়তে চলেছে। তাদের মধ্যে এমন কিছু কথা থাকতে পারে যা মল্লারের সামনে বলতে অস্বস্তি বোধ করতে পারে। কাজেই মল্লার তাদের উদ্দেশ্যে বলল,
এখানে কোনো ফাঁকা ঘর থাকলে তোরা দুজন সেখানে বসে কথা বলতে পারিস। সোহম কথাটা শুনে বলল, না, এখন নয়। আমি যে কথা বলতে চাই তার জন্য একটা রাত সময় দিতে হবে। এত দূর থেকে এসে তোরা নিশ্চয়ই আজ রাতেই ফিরবি না। কাল সকালে আমি আমার কথা বলবো। তারা কথা বলতে বলতেই শীতের বিকালের সূর্যের আলো দ্রুত যেন কমে আসতে শুরু করলো। চূর্ণী সোহমের কথা শুনে বলল, হ্যাঁ, আজকে না হয় আমরা ফিরব না, কিন্তু কি এমন কথা যে এক রাত ভেবে বলতে হবে? মল্লাররা এবার খেয়াল করল তমসাময় আর বুনো তাদের দিকে এগিয়ে আসছে। সোহম তাদের দিকে একবার তাকিয়ে নিয়ে বলল, বললাম তো, আমার যা বলবার তা কাল সকালে বলবো। চূর্ণী প্রত্যুত্তরে কিছু একটা বলতে যাচ্ছিল। ঠিক আছে, সোহম যখন কাল বলবে বলছে, তখন কালই ওর কথা শোনা যাবে। একটা রাতের তো মাত্র ব্যাপার। সোহমকে চাপ দিলে পাছে সে তার মত পরিবর্তন করে, কোনো কথা বলতে অস্বীকার করে, সেজন্যই মল্লার কথাটা বলল চূর্ণীকে। তাদের সামনে এসে দাঁড়ালেন তমসাময়। মল্লার আর চূর্ণীর উদ্দেশ্যে তিনি বললেন, আপনারা নিশ্চয়ই আজ আর ফিরবেন না? মল্লার জবাব দিল, না, আজ ফিরব না। আজকের রাতটা এখানে আমাদের থাকার ব্যবস্থা করে দিতে হবে। তমসাময় মল্লারের কথা শুনে ঠোঁটে হাসি ফুটিয়ে বলল, এক রাত কেন, আপনারা যতদিন খুশি এই আশ্রমে থাকতে পারেন। আগেরবার যে ঘরে ছিলেন সেখানেই রাতে থাকবেন। একটু পরেই অন্ধকার নামবে। আপনাদের সঙ্গে ব্যাগপত্র থাকলে সেগুলো নিয়ে ঘরে চলুন। আপনাদের চা দেবার পর বুনো রাতের খাবার রান্না করতে বসবে। মল্লার চূর্ণীকে বলল, চল তবে, ঘরে গিয়ে জিনিসপত্র রেখে আড্ডায় বসি আমরা। এরপর সে জায়গা ছেড়ে সকলে এগোলো তমসাময়ের ঘরের দিকে। সেখানে পৌঁছে নিজের ঘরে উঠে গেলেন তমসাময়। মল্লার গাড়িটা ঠিক জায়গাতে রাখার পর চূর্ণী আর তার ব্যাগ নামালো গাড়ি থেকে। তারপর তারা সকলে মিলে রওনা হলো সেই ঘরের দিকে যেখানে ইতিপূর্বে তারা রাত্রি বাস করেছিল। ঘরের দাওয়াতে উঠে বুনোই প্রথমে দরজাটা খুলল। অন্ধকার হাতড়ে ঘরে রাখা লণ্ঠন জ্বালালো বুনো। মল্লাররা পা রাখল ঘরের ভিতর। শূন্য ঘরে শুধু সেই চৌকি, বিছানা একই রকম আছে। চারপাশে ভালো করে তাকিয়ে নিয়ে মল্লার সোহমকে প্রশ্ন করল, কি রে, তোর ব্যাগ কই? সোহম জবাব দিল, বাচ্চাগুলো যেখানে থাকে সেখানেই একটা ঘরে। চূর্ণী বলল, সেখানে কেন? সোহম বলল, আমাকে দেখে ওরা খুব খুশি হয়েছে। ওরা ওদের ওখানেই আমাকে থাকতে বলল। জীবন বাবাও ব্যাপারটাতে আপত্তি করলেন না, তাই আমার জিনিসপত্র ওখানে নিয়ে গিয়ে রাখলাম। এ কথা শুনে চূর্ণী বলল, মালপত্রগুলো তুই আবার এ ঘরে ফিরিয়ে নিয়ে আয়, আমরা তো এবার এসে গেছি। সোহম বলল, না, আমি ওখানেই থাকব। আমি ওদের কথা দিয়েছি ওখানেই থাকব। কথা না রাখলে ওরা মনে দুঃখ পাবে। এবার আমি যাই, তোরা রেস্ট নে, কাল যা কথা হবার হবে। সোহম বেরিয়ে গেল ঘর থেকে। চূর্ণী তাকে ডাকতে যাচ্ছিল, কিন্তু মল্লার তাকে ইশারায় থামিয়ে দিল। বাইরে দ্রুত অন্ধকার নামতে শুরু করেছে। সোহম দাওয়া ছেড়ে নেমে ছেলেগুলোর ঘরের দিকে রওনা হয়ে যাবার পর মল্লার চূর্ণীকে বলল, কাল সকাল পর্যন্ত আমাদের ধৈর্য ধরে থাকতে হবে। দেখি কাল সকালে ও কি বলে। চূর্ণী দীর্ঘশ্বাস ছেড়ে বলল, ও কেন যে এমন করছে আমি তো কিছুই বুঝছি না। এ কথা বলে সে লণ্ঠনটা উঠিয়ে নিয়ে বেড়ার পার্টিশনের ওপাশে চলে গেল। দরজা খুলে দিয়ে বুনো চলে গিয়েছিল। বাইরে অন্ধকার নামার কিছুক্ষণ পর সে চা আর একটা লণ্ঠন দিয়ে গেল। চূর্ণী আর মল্লারের পোশাক পাল্টানো হয়ে গেছিল। দাওয়াতে চা নিয়ে বসলো দুজন। অন্ধকারে ডুবে গিয়েছে চারদিক।
শুধু রান্নাঘরের ভেতর থেকে এক বিন্দু আলো যেন বাইরে আসছে। সম্ভবত কাঠের আগুন জ্বালিয়েছে বুনো। ওই আলোকবিন্দু তারই। নিঃশব্দে অন্ধকারে বসে চা খেলো তারা দুজন। অন্ধকার মুছে গিয়ে চাঁদ উঠল এক সময়। পূর্ণিমার চাঁদ নয়, অর্ধেক চাঁদ। তার আলোতে ঔজ্জ্বল্য না থাকলেও আশপাশে দেখা যাচ্ছে। সেই আলোতে দৃশ্যমান হলো ব্যারাকের মতো দেখতে খড়ের ছাউনি দেওয়া ছেলেদের থাকার জায়গাটা। চুনি সেদিকে তাকিয়ে বলল, চল, ওখানে যাবি নাকি? দেখে আসি সোহম কি করছে। মল্লার মৃদু ভেবে নিয়ে বলল, না, থাক, ওকে এখন বিরক্ত করে লাভ নেই। এটা স্পষ্ট যে ও এই মুহূর্তে আমাদের চেয়ে ছেলেগুলোর সঙ্গে থাকতে বেশি পছন্দ করছে। দেখা যাক ও কাল কোন রহস্য উন্মোচন করে। এখন ওকে ওর মতো থাকতে দে। এ কথা শুনে চূর্ণী চুপ করে তাকিয়ে রইল চাঁদের দিকে। আর মল্লার সামনে তাকিয়ে ভাবতে লাগলো নানান কথা। অন্ধকার নামার পর থেকেই ধীরে ধীরে ঠান্ডা বাতাস আসতে শুরু করেছে নদীর দিক থেকে। এরপর চাঁদের আলো হঠাৎই যেন ম্রিয়মান হয়ে গেল। আর চূর্ণী বলে উঠল, ওগুলো কি পাখি রে? মল্লার ওপর দিকে তাকিয়ে দেখল মাথার ওপর আকাশে ঝাঁকে ঝাঁকে পাখি উড়তে উড়তে এগোচ্ছে নদীর দিকে। তাদের বিরাট বিরাট ডানার আড়ালে মাঝে মাঝে চাঁদ অদৃশ্য হয়ে যাচ্ছে। তাদের বিশেষ আকৃতির ডানার জন্যই মল্লার চিনতে পারল প্রাণীগুলোকে। সে বলে উঠল, ওরা পাখি নয়, বাদুড়। আমরা যে গাছে বাদুড় ঝুলতে দেখেছিলাম, হয়তোবা সে গাছ থেকেই রাতে খাদ্য সন্ধানে বেরিয়েছে। বাদুড়গুলো উড়ে চলে গেল নদীর দিকে। আর তারপরই নদীর পাড় থেকে ভেসে এলো শিয়ালের সম্মিলিত চিৎকার। সে ডাক থামার পর হঠাৎই চারপাশে তমসাময়ের আশ্রমে কেমন যেন অপার্থিব নিস্তব্ধতা নেমে এলো। কুয়াশা নামতে শুরু করেছে, সঙ্গে ঠান্ডাও। চুনি আর মল্লার ঘরের ভেতরে ঢুকে বসল। নিশ্চুপভাবে বসে দুজন ভাবতে লাগলো সোহমের ব্যাপারটা নিয়ে। রাত 8টা নাগাদ বুনো খাবার আনলো। চুনি তাকে জিজ্ঞেস করলো, সোহমের খাবার দিয়ে এসেছো? কি করছে সে? দেব, সংক্ষিপ্ত উত্তর দিয়ে খাবার রেখে ঘর ছেড়ে বেরিয়ে গেল বুনো। মল্লারের বেশ খিদে পেয়েছিল। চটপট খেয়ে নিল সে। চুনি নিজের খাবারের অর্ধেকও খেলো না। কোনো রকমে খাওয়া শেষ করে সে বলল, আমি শুয়ে পড়ছি। এত মানসিক চাপ আর আমি নিতে পারছি না। খুব ক্লান্ত লাগছে, শুয়ে পড়ছি। একথা বলে সে ঘরের পার্টিশনের অন্যদিকে গিয়ে ভিতর থেকে বেড়ার ঝাঁপ বন্ধ করে দিল। আর মল্লারও ঘরের দরজা বন্ধ করে লণ্ঠনের আলোটা কমিয়ে কম্বল গায়ে শুয়ে পড়ল। জলঙ্গির পাড়ে শ্মশানের গায়ে তমসাময়ের আশ্রমে বেড়ে চলল রাত। মল্লার এতটা পথ গাড়ি চালিয়ে এসেছে, পরিশ্রম তার কম হয়নি। কিন্তু চূর্ণী ঘুমিয়ে পড়লেও মল্লারের ঘুম এলো না। রাত যত বেড়ে চলল, বাইরের নিস্তব্ধতা যত বেড়ে চলল, ততই যেন একটা অদ্ভুত অস্বস্তি ঘিরে ধরতে লাগলো তাকে। তার মনে হতে লাগলো বাইরে যেন কোথাও একটা অদ্ভুত কিছু ঘটবে বা ঘটে চলেছে। কম্বল মুড়ি দিয়ে বিছানায় এপাশ ওপাশ করতে লাগলো সে। এভাবেই 3-4 ঘন্টা সময় কেটে গেল। তারপর হঠাৎ এক সময় আবার জলঙ্গির পাড় থেকে ভেসে এলো শিয়ালের ডাক। রিস্টওয়াচ দেখল মল্লার। রাত 12টা বাজে। মনের ভিতরের একটা অস্থিরতা যেন উঠে বসালো তাকে। কম্বল মুড়ি দিয়ে বসে বেড়ার দেওয়ালের গায়ের জানলার মতো জায়গাটা দিয়ে সে তাকালো বাইরের দিকে। আর দেখতে পেল সেই দৃশ্য। বাচ্চা ছেলেগুলো নিজেদের ঘর ছেড়ে বেরিয়ে আশ্রমের ফাঁকা জমিতে ঘুরে বেড়াচ্ছে। কিছুক্ষণের মধ্যে তমসাময়ও সেখানে হাজির হলেন। ছেলেদের দল তারপর
কুয়াশাময় রাত্রিতে তার পিছনে সার বেঁধে এগোলো নদীর দিকে যাবার জন্য। তমসাময় আর ছেলের দল মল্লারের দৃষ্টির বাইরে চলে গেল এক সময়। মল্লার ভাবতে লাগলো, সোহম এখন কি করছে? সে কি জেগে আছে নাকি ঘুমিয়ে পড়েছে? সে কি নিশাচর হয়ে গেছে? এসব কথা ভাবতে ভাবতেই মল্লার দেখতে পেল সোহমকে। সেও এসে দাঁড়ালো আশ্রমের মধ্যে ফাঁকা জমিতে। সেখানে দাঁড়িয়ে একবার সে যেন তাকালো মল্লারদের ঘরটার দিকে। তারপর ধীরে ধীরে হাঁটতে লাগলো তমসাময় আর ছেলের দল যেদিকে অদৃশ্য হয়েছে সেদিকে। মল্লারের মনটা এবার চঞ্চল হয়ে উঠল। সোহমের কোনো বিপদ হবে না তো? মল্লার নিজে একবার তমসাময়দের অনুসরণ করে কুয়াশায় পথ হারিয়ে আর একটু হলে জলে পড়ে যাচ্ছিল। সোহমের যদি তেমন কোনো দুর্ঘটনা ঘটে, আবারও যদি সে জলে পড়ে যায়, অথবা অন্য কোনো ভয়ঙ্কর ঘটনা ঘটে, মল্লারের মনে হলো আটকাতে হবে সোহমকে। বিছানা ছেড়ে উঠে পড়ল মল্লার। পার্টিশনের ওপাশটা নিস্তব্ধ। চূর্ণী ঘুমিয়ে পড়েছে। মল্লার নিঃশব্দে ঘর থেকে বেরিয়ে দরজাটা বাইরে থেকে বন্ধ করে যখন দাওয়া ছেড়ে নিচে নামল, তখন সোহম আশ্রমের পিছনের অংশের গেটের কাছে অনেকটা পৌঁছে গেছে। মল্লারও দ্রুত এগোলো সেদিকে। মল্লার তার কাছাকাছি পৌঁছবার আগেই সে অদৃশ্য হয়ে গেল আশ্রমের বাইরে। মল্লারও বাইরে বেরিয়ে এলো। ওহ, কি প্রচণ্ড কুয়াশা জলঙ্গির পাড়ে! নদী, পাড়, চরাচর সব মিলেমিশে একাকার রাত্রির অন্ধকার আর কুয়াশাতে। চারপাশে তাকিয়ে মল্লারের মনে পড়ে গেল এমনই কুয়াশাময় রাতে তার আগের বারের অভিজ্ঞতার কথা। সোহমও নিশ্চয়ই শ্মশানের দিকেই গেছে। গতবারের ঘটনাটা তার মনে পড়ায় মল্লার একবার থমকে দাঁড়ালো। তারপর কপালে যা আছে তা হবে এ কথা ভেবে নিয়ে হাঁটতে শুরু করলো শ্মশানের দিকে। নদীর ধারটা কোথায় তা অনুমান করে নিয়ে তার থেকে যথাসম্ভব দূরত্ব বজায় রেখে সতর্কভাবেই সে এগোলো। ঘন কুয়াশা চারপাশে। 4-5 হাত তফাতে কিছু দেখা যাচ্ছে না। কুয়াশা বলয়ের মধ্যে প্রবেশ করে মল্লার 20-25 পা এগোতেই সে তার সামনেই একটা আবছা ছায়ামূর্তি দেখতে পেল। ধীর পায়ে সে এগোচ্ছে শ্মশানের দিকে। সেই মূর্তির পরনে প্যান্ট শার্ট দেখে কুয়াশার মধ্যে তাকে সোহম বলেই মনে হলো মল্লারের। তমসাময় এ পোশাক পরেন না, আর এত রাতে নদীর পাড়ে কেই বা আসবে? যে হেঁটে চলেছে তার অবয়বটাও সোহমের মতোই লাগলো তার। কাজেই মল্লার সেই ছায়ামূর্তির উদ্দেশ্যে হাঁক দিল, এই সোহম, তুই কোথায় যাচ্ছিস? কিন্তু কোনো জবাব এলো না সোহমের কাছ থেকে। তবে কি সোহম কোনো ঘোরের মধ্যে দিয়ে হেঁটে চলেছে? আবারও ডাক দিল মল্লার, সোহম, দাঁড়া, এত রাতে তুই কোথায় যাচ্ছিস? শেষ হলো জলঙ্গির অন্ধকারের দ্বাদশতম পর্ব। এই পর্যন্ত শুনে যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, যাতে উপন্যাসের পরবর্তী পর্ব আপলোড হলেই আপনার ডিভাইসে তার নোটিফিকেশন পৌঁছে যায়। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। নমস্কার।